ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। কাল ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। বৃহস্পতিবার আরও একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। শিশুসহ মুমূর্ষ রোগী হাসপাতালে রেখে নার্সদের কর্মবিরতি। পদোন্নতির 1 দফা দাবিতে সারা দেশে কালও চলবে। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নতুন করে বৃষ্টিতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানি বেড়েছে কিছু কিছু এলাকায়। 2 লাখের বেশি মানুষ ভাসছে বানের পানিতে। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন আবারও প্লাবন আতঙ্ক বাড়াচ্ছে বৃষ্টি। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কায় স্থানীয়রা। পাহাড়ি ঢলে কিছু কিছু নদ নদীর পানি বিপদসীমায়, আবারও কোথাও পানি নেমে গেলেও দুর্গতদের দুর্ভোগ কাটেনি। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। নেত্রকোনাতেও গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। সড়ক, খালবিল, মাঠঘাট সব পানিতে একাকার। এখন পর্যন্ত জেলায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাঁটুয়ানি আর উড়ানো হয়েছে কোমর পানি, আর বাথরুম হয়েছে গলাহানি। বন্যার মধ্যে যখন বাঁচতেছে গরু ছাগল ব্যক্ত বাঁচতে যাইতেছে গা, ফুলা হরিলে ওখানে রান্না খাওয়ালা কিছুই নাই। কই রানবো, কই কি করবো? ফেলান মুলান এগুলা টোগুলা যদি কিছু যদি পানি যদি পাওয়া যেত তাহলে ফোলাফানা কিছু ফান টান যেত। উজানের দিকে পানি সরতে শুরু করলো। মঙ্গলবারের বৃষ্টিতে ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1.5 লাখ মানুষ বানের ঝলে ভাসছে। বাড়ির উঠানেও নৌকা নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ত্রাণ ঠিক মতো না পাওয়ায় ক্ষোভের শেষ নেই বানভাসীদের। বাড়িঘর পানির নিচে, বাড়িঘর সারিয়া দিতেছি, বাড়িঘর ভাঙ্গে পড়ে যাইতেছে গা। পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা করবার শুনে শ্বশুর বাড়ি গেছিলাম গা, গড়টা ফিরে যাইতেছে। আবার বাস টাস নিয়ে টিকা দেবার লাগে, গড় ফিরাবার লাগে আবার আইছি। শেরপুরেও নিম্নাঞ্চলগুলোতে এখনো বাড়ি ঘরে পানি। তবে কোথাও কোথাও পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঠিকানায় ফিরছেন বন্যা কবলিতরা। ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সেনাবাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। কোন পথে হাঁটছে তিস্তা? সংস্কার নাকি মহাপরিকল্পনা বাস্তবায়ন? অধিকার কর্মীরা বলছেন তিস্তার যে কোনো সংস্কারই করতে হবে মহাপরিকল্পনার সমীক্ষা ধরেই, নইলে এটি শুধু অর্থের অপচয় হবে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন, তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করা হচ্ছে, তাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকেই। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত, নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত, আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহাদুর্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি, প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায়। তিস্তা নদী পুনরুদ্ধারে 2018 সালে পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না একটি যৌথ সমীক্ষা শেষ করে, যেখানে তিস্তা শাসনের পাশাপাশি কৃষি জমি উদ্ধার, স্যাটেলাইট টাউন, কৃষিভিত্তিক শিল্প সহ নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটিতে চীন বিনিয়োগের আগ্রহ দেখালেও ভারতের হস্তক্ষেপে আটকে যায়। তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার 2 কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে। এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায়, তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত। আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড। যদিও নদী গবেষকরা বলছেন, মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয়। যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয়, তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে। এলাকার মানুষকে সম্পৃক্ত করে কি করা দরকার সেই জিনিসটার জন্য। এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার 12 উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বর্ষার শেষ সময়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বাড়া কমার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। বিলীন হয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র সহ শত শত ঘর বাড়ি।
তবে শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা বলে দায়মুক্ত পানি উন্নয়ন বোর্ড। জামিন মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। বন্যা আশ্রয় কেন্দ্রের অর্ধেক ভবন ধরলার পেটে। এর আগে বিলীন কমিউনিটি ক্লিনিকের পাকা ভবন। একের পর এক বসতভিটাও গিলে খাচ্ছে নদী। খিদেরকুটি বন্যা আশ্রয় কেন্দ্রের এমন দৃশ্য কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের, সদরের যাত্রাপুর ও রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ সহ অন্তত 15টি পয়েন্টে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর দুই পারের ভাঙন। ঘরবাড়ি সহ গাছপালা সরানোর সময়টুকুও দিচ্ছে না নদী। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ হাটবাজারও। যাত্রাপুর হাট আছে, বিজিবি ক্যাম্প আছে, তারপর সরকারি আরো প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল আছে। ধারণার বাইরে এইভাবে যে ভাঙবে, মানে মানুষ ঘর যে সরাবে এই সময়টুকু পায় না। দাদা আমি বলতে কি শুনি যে নদী খনন করবে, কিন্তু বাস্তবতা দেখতেছি না। তারা এমনভাবে কার্যক্রম নেয় শুধু ক্ষণিকের জন্য, কিন্তু ভাঙা বন্ধ হয় না। ভাঙনের শিকার পরিবারগুলো ঘরবাড়ি সরিয়ে অন্যের জায়গায় রাখলেও নতুন করে ঠিকানা মিলছে না তাদের। মানবেতর জীবন কাটছে ভুক্তভোগীদের। প্রথমবার ভাঙিয়ে একটু সারে তুলছি, আবার ফির ভাঙিয়ে অডে হাতে ভাঙিয়ে আর একটু সারে তুলছি। এখন তো জমি কিনে টাকা নাই, আমার তো কোনো থাকারও জায়গা নাই। বাড়ি ঘরদের জন্য সরে নিয়ে যে রাখবে তার জমা জমি কোনো জায়গায় নাই। পানি বাড়া কমার সঙ্গে জেলার প্রধান নদ নদীতে ভাঙনের কথা স্বীকার করে শুধু সরকারি স্থাপনা সহ ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে আছে বা ঘনবসতি, সেখানে জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম শুরু করেছি জিওব্যাগ দ্বারা। এছাড়া ব্রহ্মপুত্র ধরলা নদীতেও ভাঙন দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন সরকারি স্থাপনা দেখে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। গত এক সপ্তাহে নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়েছে 2 শতাধিক পরিবার। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। শারদীয় দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। তবে কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পূজার আয়োজনকে ম্লান করেছে। রংতুলির আঁচড়ে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের দুর্দশার চিত্র। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে সশস্ত্র বাহিনী ও পুলিশ। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে আসছেন। উৎসবের রঙে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে, রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও। উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ। জমজমাট বেচাকেনার খুশি ব্যবসায়ীদের, আর একদিন বাড়তি ছুটি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। কালেকশন মোটামুটি ভালো আছে এবং বেচাকেনা আলহামদুলিল্লাহ। দাবি ছিল যে আমাদের নবমী দশমী 2 দিন বন্ধ দেওয়ার জন্য, সরকারটা মেনে নিয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাই সরকারকে। রংতুলির আঁচড়ে বিভিন্ন চিত্রে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের চিত্র। বানভাসীদের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা জানাতেই এই থিম বলছেন শিল্পীরা। জমি জামা যাবতীয় সবকিছু হারিয়েছে, তাদের এই কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি, মার কাছে আমাদের প্রার্থনা এইটাই। ধান দিয়েও সাজানো হয়েছে দেবী দুর্গাকে। পূজার আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বন্যায় পূজার আয়োজনে খুব একটা স্বতঃস্ফূর্ততা নেই। সবার যেন পূজাটা ভালোভাবে কাটুক, কোনো সাম্প্রদায়িক কোনো ইয়ে না হয়। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছে আনসার ও পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনে থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবকও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এবারের পূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজায় কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। মঙ্গলবার মহাষষ্ঠীতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা আসছেন দোলায় আর যাবেন ঘোড়ায় চড়ে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বান্দরবানে সনাতন ধর্মাবলম্বী শতাধিক পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার দিয়েছে সেনাবাহিনী। সকালে সেনা রিজিয়ন মাঠে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. মাহমুদুল হাসান। তিনি অসহায় 120টি পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ও পূজা উদযাপন কমিটির নেতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। জনগণের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় এ ধরনের উদ্যোগে আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সনাতনী ও ইসকন একই স্থানে দুর্গাপূজার আয়োজন করতে চাওয়ায় ঠাকুরগাঁওয়ে 144 ধারা জারি করা হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছে সদর উপজেলা প্রশাসন। বাদারগঞ্জ এলাকায় প্রায় 58 একর দেবোত্তর সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছে স্থানীয় সনাতনী ও ইসকনের মধ্যে, এমনকি দ্বন্দ্বের জেরে মৃত্যুর ঘটনাও ঘটে। পাশাপাশি উভয় পক্ষের বেশ কয়েকটি মামলা চলমান। এ অবস্থায় একই জায়গায় দুই গ্রুপ পূজার আয়োজন করতে চাইলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। রোগী ফেলে আন্দোলন, তাও আবার শিশু ওয়ার্ডে। চট্টগ্রাম মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগের জটিল রোগীদের ফের আন্দোলনে নামেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। এতে কোমলমতি শিশুদের মৃত্যু ঝুঁকি থাকায় ক্ষোভ জানান স্বজনরা। অবশ্য চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করে সংগঠনের নেতারা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পদায়ন ও সুষ্ঠু নিয়োগের দাবিতে 20 দিন ধরে চট্টগ্রাম মেডিকেলে চলছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আন্দোলন। এতে নানা ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় বেড়েছে দুর্ভোগ। আমাদের জন্য রোগীর কষ্ট সেটা আমরা চাই না, তারপরে কিন্তু আমরা কিন্তু ইমার্জেন্সি স্কোয়াড রাখছি। পাশাপাশি কিন্তু আমরা কিন্তু কিছু ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো কিন্তু আমরা কিন্তু কর্মবিরতির আওতার বাইরে রাখি। এদিকে দাবি আদায় না হলে আগামীকাল থেকে আবারও আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা নার্সদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পদোন্নতির এক দফা দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। সকাল থেকে দেশের বিভিন্ন হাসপাতালে নার্সরা অবস্থান নেন। এ সময় জরুরি বিভাগ ও আইসিইউ ছাড়া ওয়ার্ডের সব কার্যক্রম বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। এছাড়া কর্মবিরতি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসনের ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়নের দাবি জানানো হয়। গাইবান্ধার ফুলছড়ির এক মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও মিলছে না কোনো সুরাহা। তবে অভিযুক্ত ব্যক্তির দাবি তিনি প্রকৃত ভাতাভোগী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আমির উদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরকার। তার দিনমজুর ও অসচ্ছল 2 ছেলে জীবিত থাকলেও মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা সহ সব সুযোগ সুবিধা ভোগ করছেন আরেকজন। ভুক্তভোগী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, বাবার নামের সঙ্গে মিল থাকার সুবিধা নিয়ে ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার আলালপুর গ্রামের মৃত গফুর সরকারের ছেলে মোহাম্মদ আবুল কালাম বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে মুক্তিযোদ্ধা ভাতা সহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। আবুল কালাম হোসেনপুর গ্রামের বাসিন্দাও নন। স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সিল ও স্বাক্ষর জাল করে দাখিল করেছেন নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন। আমরা ভাতা না পাইয়া গফুরগাঁয়ের এক লোক সে ভাতা খাচ্ছে। 22 সাল থেকে এটা ঘোরাঘুরি করতেছি, এটার আমরা কোনো সুরাহা পাই না। এদিকে মুক্তিযোদ্ধা ভাতার সুবিধা নেওয়া আবুল কালামের দেয়া বিভিন্ন কাগজপত্রের ঠিকানা অনুসারে খোঁজ করে পাওয়া যায়নি তাকে। তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের ছেলে। নদী ভাঙনে বাড়িঘর বিলীন হওয়ায় এখন বসবাস করছেন অন্যত্র। আমার বাপের যুদ্ধ না করলে কাগজ তুলে যেতে পারতো। আমি যে নদী ভাঙিয়ে আমি ময়মনসিংহ আইছি, 30 শতাংশ জমি কিনে তারপরে ওইখানে বাড়ি করছি। ভাতা প্রদানে ওয়ারিশ সংক্রান্ত জটিলতা তদন্তে গঠিত 5 সদস্যের কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অতি দ্রুত এটির একটি তদন্ত যে রিপোর্ট সেটি আমরা হয়তো এটা দিয়ে দিতে পারবো। তদন্ত প্রতিবেদন এখনো আমাদের হাতে পৌঁছেনি। আমি আবারও তাগিদ দিচ্ছি যাতে দ্রুত তদন্ত প্রতিবেদন আসলে সেই আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 1971 সালে 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আব্দুল গফুর সরকার। 2004 সালের 10ই ফেব্রুয়ারি মারা যান তিনি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরও থাকছে। বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাস সংযোগ। নারায়ণগঞ্জের 2500-এ 1500 সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। বিপুল সংখ্যক রাইজার ও পাইপ জব্দ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। শুধু রংপুর জেলাতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 81, অথচ মশক নিধনে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি সিটি কর্পোরেশন। নগরবাসী বলছেন, শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল সংস্কার না করার কারণেই
বংশ বিস্তার করছে ডেঙ্গি। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। দিনের বেলায় মশারির ভেতর অবস্থানের এমন দৃশ্যে অনেকটা স্পষ্ট মশার উপদ্রবে কতটা অতিষ্ঠ নগরবাসী। রংপুরে প্রতিদিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে ডেঙ্গুর চোখ রাঙানিতে সবাই যখন আতঙ্কিত, তখন মশক নিধনে উদাসীন সিটি কর্পোরেশন। প্রায় 18 কিলোমিটারের এই শ্যামাসুন্দরী খাল এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। মশাবাহিত বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষায় যে খাল খনন করা হয়েছিল, সেই খালই এখন দীর্ঘদিনের দখল আর দূষণের কারণে নগরবাসীর গলার কাটায় পরিণত হয়েছে। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় শ্যামাসুন্দরী খালসহ ড্রেন ও জলাশয়গুলো ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া মশক নিধনে ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সারাক্ষণ তো মশারির ভেতরে থাকা যায় না, সম্ভব না, কিছু না কিছুর জন্য তো বের হতে হয়। আর এত মশা ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। খেলাধুলা করতে পারি না হচ্ছে ইয়ার জন্য, মশার জন্য। যে স্প্রেটা করে এটাতে যে খুব বেশি মশা মরে তাও মনে হয় না, শুধু একটু গন্ধই ছড়ায়, এটুকুই বুঝতে পারি। তবে সিটি কর্পোরেশনের দাবি, প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন ও স্প্রে দিয়ে মশার ওষুধ ছিটানো হচ্ছে। আর ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসায় সব ধরনের প্রস্তুতির কথা জানান সিভিল সার্জন। চেষ্টা করছি যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনকে যাতে ডেঙ্গু বা অন্যান্য মশাবাহিত রোগ থেকে আমরা সুরক্ষিত রাখতে পারি, সেই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। যে কোনোভাবেই যদি ডেঙ্গির প্রকোপ বেশি হয়, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত, যাতে কোনো ডেঙ্গির মানুষের কোনো জীবননাশের হুমকি হয়ে না দাঁড়ায়। চলতি মৌসুমে রংপুরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 81 জন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি বিনিয়োগ কারো স্বার্থে প্রশ্নবিদ্ধ করলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে, এমন কথা জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, বিগত সময়ে বন্দরকে ঘিরে হওয়া সব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর 12টায় বন্দরের 3 নম্বর এনসিটি জেটিতে কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রম দেখেন নৌ উপদেষ্টা। এই সময় সংশ্লিষ্টদের সঙ্গে বহির্নোঙরে জাহাজের অবস্থান ও কন্টেনার খালাসের সময়সীমা সহ বিভিন্ন বিষয় জানতে চান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বিগত সময়ে বন্দরে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের নজরে রয়েছে। বন্দরকে ঘিরে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যেখানে দুর্নীতি আছে ডেফিনেটলি বলবেন, না হলে আমি জানতে পারবো না, গভর্নমেন্ট জানতে পারবে। এই পোর্টকে আমাদের জঞ্জাল মুক্ত করতে হবে। পোর্টের মধ্যে যে অরাজকতা আছে সেটা বন্ধ করতে পারি, পোর্টের মধ্যে যে চুরি চামারি আছে সেগুলো যদি বন্ধ করতে পারি, এবং আমরা এখন পোর্টের ব্যবস্থাপনা যারা আছে তারা দৃঢ় সংকল্প পোর্টকে ক্লিন করা। বিদেশি বিনিয়োগ কারো স্বার্থে প্রশ্নবিদ্ধ হলে ভবিষ্যতে বিদেশিরা বিনিয়োগে নিরুৎসাহিত হতে পারে বলে জানান উপদেষ্টা। আইনটা পরিবর্তন করতে হবে, কারণ এই পোর্টকে ফ্রি করতে হবে। শুধু পোর্ট অথরিটি না, পোর্ট অথরিটির মধ্যে আরও অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে। বিদেশি ইনভেস্টমেন্ট আমার কাছে বসে আছে, ওয়ার্ল্ড ব্যাংকও বসে আছে এটার জন্য। আমরা যদি এই ইনভেস্টমেন্টে কেন হলো, কি হলো না, সেখানে পোর্টেরও কিছু অবদান আছে। তো ইনভেস্টমেন্টকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এই সব ডেভেলপমেন্টে খুব এনবিআর আর কাস্টমস আরও সচল হলে বন্দর গতিশীল হওয়ার পাশাপাশি আয়ও আরও বাড়বে বলে মনে করেন উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এ সময় দীঘিনালায় 19 সেপ্টেম্বরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে শিগগিরই আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। সহিংসতার ঘটনায় আগুনে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে 25,000 টাকা, ভাঙচুরের শিকার হওয়াদের 20,000 টাকা করে এবং নিহত ব্যক্তির পরিবারকে 1 লক্ষ টাকা দেয়া সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। চিন্তা ভাবনা করে সরকার এটা খুব তাড়াতাড়ি তুলে দেবে। আমি যাওয়ার সাথে সাথে
আমাদের ফোনে তৈদার মহোদয়কে রিকোয়েস্ট করব এটা আমাদের ওপেন করতে হবে। সাদেকে অনেক টুরিস্ট আটকে গিয়েছিল, যে টুরিস্টটা ওখানে আটকে যায় তারা সারা বাংলাদেশে এবং বিশ্বে খবর করে দিতে পারে। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে সন্ত্রাসী বলা লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ওই সময় তারা জানান, শিগগিরই অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রের কর্মকর্তা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি চরম অপরাধ করেছেন। অভিযুক্ত উর্মিকে স্থায়ী বহিষ্কার করে বিচারের দাবিও জানান তারা। যশোরে হাতুড়ি পেটায় আহত আলোচিত সন্ত্রাসী সাগর মারা গেছেন। গত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানায় 10 থেকে 12 দিন আগে একটি অস্ত্র মামলায় জেল ঘেটে শহরতলির বাড়িয়াডাঙ্গা গ্রামের বাড়িতে ফেরেন সাইফুল ইসলাম সাগর। গতকাল সন্ধ্যায় ভেকুটিয়া বাজারে গেলে একজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সাগরকে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাস সংযোগ। নারায়ণগঞ্জে 1,500 সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে 2,500-এর ব্রাহ্মণ নদী, কালীবাড়ি ও ঝাউগড়া এলাকায় অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালতের। সময় 600 বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। পরে অবৈধ 1,500 সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার। এর আগে গত সপ্তাহে 2,500-এ 2টি অভিযানে 3,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। গত 4 মাস ধরে পঞ্চগড় সদরের কুচিয়া মোড় এলাকায় স্লুইস গেট সেতুর সংযোগ সড়কের এক অংশ ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন রাস্তার উভয় পাশের প্রায় 50 গ্রামের বাসিন্দারা। ঝুঁকিতে স্লুইস গেট সেতু সহ পাশে থাকা ফকির মার্কেটটিও। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ভেঙে পড়েছে সেতুর সংযোগ সড়কের এক অংশ। সেই ভাঙনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। পঞ্চগড় সদরের কুচিয়ামোড় এলাকার 4 মাস আগে কুচিয়ামোড় স্লুইস গেট সেতুর পাশে যাতায়াতের একমাত্র সড়কটির সংযোগ পয়েন্টের মাটি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে পড়েছে পাশে থাকা একটি মার্কেটের 5টি দোকানঘর। ঝুঁকিতে পড়েছে সেতু ও পাশের একটি মার্কেট। সেতুর ভাঙ্গা পয়েন্টের পাশে বাস দিয়ে অপর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সদরের কামাত কাজল দিঘি ও বোদা উপজেলার কাজল দিঘি সহ আশপাশের প্রায় 50টি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। মগনের যে 2 পাশে ভাঙে গেছে, ব্রিজটা ভাঙে গেছে, সামনে মাটি সরে গেছে, যোগাযোগ ব্যবস্থা খুব বিচ্ছিন্ন। 5-6 ফিট জায়গা যদি ভাঙে যায় তাহলে কোনো ভ্যানও যাতায়াত করতে পারবে না। অল্প দিনের মধ্যে এই কাজটি সংস্কার করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, নদী খননের পর পানি নেমে যাওয়ায় দেখা দিয়েছে এই ভাঙ্গন। বালির বস্তা দিয়ে অ্যাপ্রোচ সড়ক ঠেকানোর চেষ্টা করেছি। আজকে আমরা আসছি যে এখানে পার্মানেন্ট প্রোটেকশন দেওয়ার কিভাবে দেওয়া যায় সেটা দেখার জন্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুচিয়ামোড় তালমাসপাড়া উপপ্রকল্পের আওতায় পানি সংরক্ষণে 2004 সালে নির্মাণ হয় এই স্লুইস গেটটি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিতে সামান্য দেরি হলেও আগাম আলু রোপণ করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। 22 সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই কৃষি কর্মযজ্ঞ। বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আগাম ধান কাটার পর কৃষকরা এখন ব্যস্ত আলু রোপণের কাজে। সারিবদ্ধ লাইন সোজা করা, আলু বীজ বসিয়ে, কীটনাশক ছিটিয়ে 2 পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া সহ নানান পরিচর্যা করছেন। নীলফামারীর কিশোরগঞ্জ দেশের আগাম আলু উৎপাদনে অন্যতম কৃষি জনপদ। 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু রোপণ। আমি প্রতি বছরে আগাম আলু লাগাই 16 বিঘা মাটি। স্বাভাবিক লাভ হয়। লাভটা হয় এই যে একটু লেবারের দাম একটু কম থাকে,
আর বাজারটা ভালো পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, বৃষ্টি থেকে রক্ষা করে আলু বীজ রোপণে নানা পরামর্শ। পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, রাতভর বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। সকাল 8টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। হেডলাইট জ্বালিয়েই চলাচল করে যানবাহন। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। রাতভর ঝরে পড়া কুয়াশায় ধানের ডগায় জমেছে শিশির বিন্দু। অপরদিকে ঘন কুয়াশার মাঝে মিষ্টি হাসি দিয়ে খালের বিলে উকি দিয়েছে শাপলা ফুল। এ যেন শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মঙ্গলবার শীত মৌসুমের প্রথম ঘন কুয়াশা দেখা যায়। সকাল 8টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ। কুয়াশার মাঝে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। আজকে নামাজের সময় উঠে দেখি অন্ধকার, বৃষ্টি আসবে কিনা, তো না বৃষ্টি না, কুয়াশা। আমি প্রতিদিন আব্বু আম্মুর সাথে হাঁটি, অন্য দিন থেকে আজকে একটু বেশি কুয়াশা। তুলনামূলকভাবে এবারে যে শীতের আমেজটা হয়তো অগ্রিম শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যেই এদিকে শীত মোটামুটি অনুভূত হয়। তবে সকালে তাপমাত্রার পারদ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে দেখা যায়। আবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘ থাকার পাশাপাশি দক্ষিণ পশ্চিম বায়ুর বিদায়ে এই ঘন কুয়াশা দেখা দিয়েছে। তবে পুরোপুরি শীত নামতে আরও 2 সপ্তাহের বেশি সময় বাকি রয়েছে। সামনেই শীত আসছে, আমরা আশা করছি যে সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা যারা প্রকৃতভাবে শীতার্ত যারা দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মাঝে আমরা এই শীতবস্ত্র পৌঁছে দিতে পারবো। সোমবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। কাল ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। বৃহস্পতিবার আরও একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।